Hello everyone, this is Dr. Tasneem Khan, your skincare expert from EW Villa America, Bangladesh. Sorry because আমি আজকে 25 minutes লেট হওয়ার কারণ হচ্ছে একটু টেকনিক্যাল প্রবলেম ছিল। এক্সট্রিমলি সরি। সো আজকে কথা বলবো এমন একটি টপিক নিয়ে যেটা হচ্ছে কি ডেইলি কিছু না কিছু কোয়ারিজ পাচ্ছি, এটা নিয়ে আমাকে রিপ্লাই করতে হচ্ছে অনেক ইনবক্সে, প্লাস পেশেন্টও আছে। সো চিন্তা করলাম আজকে যে একটু এটা নিয়েই কথা বলি। সো আজকের টপিকটা হচ্ছে হেয়ার অ্যান্ড হেয়ারের যত রিলেটেড যত প্রবলেম বলবো। বেসিক্যালি আমি কথা বলবো কম আজকে, আপনাদের কোয়েশ্চেনগুলো রিপ্লাই করবো। হ্যালো সবাই হ্যালো বলছেন, থ্যাংক ইউ ওয়াচিং মি। হেয়ার নিয়ে কথা বলতে গেলে আসলে আমাকে অনেক কিছু বলতে হয়, 1 ঘন্টার লাইভ করে আসলে হেয়ার শেষ করা যায় না। তারপর ট্রাই করবো আপনাদের কোয়ারিজগুলোর অ্যান্সার দেওয়ার জন্য বেসিক্যালি। ওকে, সো হেয়ারের কথা যখনই আসে ফার্স্টে সবার প্রবলেম কি, আমার মাথার চুল পড়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, চুল তো পড়বেই, চুলের তো একটা বয়স আছে, তাই না? আমাদেরও তো একটা লাইফ সাইকেল আছে, সেরকম ঠিক হেয়ারেরও কিন্তু একটা লাইফ সাইকেল আছে। একটা নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বোধহয়। আমার আইটি একটু বা মার্কেটিং একটু নোটিস করবা, নেটের একটু প্রবলেম হচ্ছে। নেটের অবস্থা আজকে আসলে খুব খারাপ। সো কেন হয় হেয়ার ফল হওয়ার কিন্তু অনেকগুলো রিজন আছে, তাই না? ফার্স্ট অফ অল দেখা যায় যে ফ্যামিলিতে যদি প্যারেন্টস, দ্যাট মিনস বাবা মার হেয়ার ফল হয়, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী জেনারেশনেরও হেয়ার ফল হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। সেকেন্ড যদি আমাকে বলতে হয়, ডেফিনেটলি বলতে হবে স্ট্রেস মিনস এখানে অনেক ধরনের স্ট্রেস কিন্তু কাজ করে। লাইক একটা স্টুডেন্ট, 16 বছরের একটা বাচ্চা বা 18 বছর বয়সের একটা বাচ্চা যে এসএসসি এইচএসসি দিচ্ছে, দেখবেন যে তাদের এক্সামের পর হেয়ার ফল হওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায়। কিংবা কেউ যদি আপনার একটা ডিজিজ, অনেক দিন ধরে রোগে ভুগছেন, দেন ডিজিজটা থেকে যখন আপনি কিওর হয়ে যাবেন, তারপর দেখবেন যে একটা সময় পর যে আপনার চুল পড়তেছে। সবচেয়ে ইজিলি যদি বলতে চাই, দেখবেন জ্বর হলো, হ্যাঁ, জ্বর হওয়ার পর আমরা অনেক সময় বলি না যে টাইফয়েড হয়েছে বা ডেঙ্গু হয়েছে, এরপর থেকে আমার অনেক হেয়ার ফল হচ্ছে, রাইট? এইসব ক্ষেত্রে কিন্তু অনেক বেশি হেয়ার ফল হয়। দেখা যায় যে জ্বর হলো বা ডেঙ্গু হলো, এরপর 1 থেকে 2 মাস পর কিন্তু একটা হিউজ লেভেলের হেয়ার ফল আমরা নোটিস করি। সো স্ট্রেস একটা অনেক বড় রিজন হেয়ার ফল হওয়ার জন্য। থার্ড যে রিজনটা বলতে হবে সেটি হচ্ছে আমাদের হরমোনাল ইমব্যালেন্স। থাইরয়েড হরমোন একটা অনেক ইম্পর্টেন্ট কারণ। দেখবে যে যাদের থাইরয়েড হরমোনের প্রবলেম আছে, কারো বেশি বা কারো কম, হাইপোথাইরয়েড বা হাইপোথাইরয়েড যেটাই হোক না কেন, থাইরয়েড হরমোন কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা রিজন হেয়ার ফল হওয়ার জন্য। দেন আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে ডেলিভারি, রাইট? যখন প্রেগনেন্সিতে দেখা যায় কি মায়েদের চুল অনেক সুন্দর হয়ে যায়, একদম হেলদি হয়ে যায়, বড় বড় চুল হয়ে যায়, এত বড় একটা খোপা হয়। তারপর দেখা যায় বাচ্চার ডেলিভারির পর, বাচ্চার বয়স যখন 4 থেকে 18 মাস, সেই সময় দেখা যায় ট্রেমেন্ডাস একটা হেয়ার ফল হয়, চুলটা একদমই পাতলা হয়ে যায়। মায়েদের, আমাদের দেশে একটা কথা প্রচলন আছে না, যে যখন বাচ্চা হাসে মায়ের চুল ভাসে। আসলে ব্যাপারটা হয় কি, যে যখন প্রেগনেন্সিতে হরমোনগুলো অনেক উপরে লেভেলে থাকে, শুট করে, সেই সময় হেয়ারটা অনেক সুন্দর হয়, হ্যাঁ। বাট আফটার দিস আফটার দিস ডেলিভারি, হেয়ার হরমোনগুলো নিচের দিকে নেমে আসতে থাকে। যখন হেয়ারগুলো হরমোনটা নেমে আসতে থাকে, যখন হরমোনটা আবার নিচের দিকে নেমে আসতে থাকে, ঠিক তখনই কিন্তু যে আবার দেখা যায় যে এই হেয়ার ফলটা স্টার্ট হয়।
দেন লাইফস্টাইল তো ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আমরা এভরিডে এখন এত বেশি পরিমাণের জেল লাগাচ্ছি, স্প্রে লাগাচ্ছি, হেয়ার ডাই করছি বা ব্লো করছি, ইভেন যে আমাদের কি বলে রিবন্ডিং করতেছি, এই কারণে কিন্তু অনেক একটা হেয়ার ফল হয়, হ্যাঁ, অনেক একটা বিশাল চুলের একটা ক্ষতি হয়ে যায়। দেন থার্ড যদি এরপর যদি বলতে চাই তাহলে বলতে হবে ডেফিনেটলি ডায়েটিং মানে আমরা বুঝে না বুঝে ডায়েটিং করতেছি, ডায়েটিশিয়ানের কনসালটেশন ছাড়াই আমরা ডায়েট করতেছি। সো ইম্পর্টেন্ট যে নিউট্রিশনগুলো আমাদের দরকার হেয়ারটাকে হেলদি রাখার জন্য, দেখা যায় যে সেই নিউট্রিশনটাকে আমরা মিস করে ফেলতেছি। দেখা যায় আমাদের আয়রন লাগে, জিঙ্ক লাগে, ভিটামিন এ, ই, সি, ভিটামিন ডি, বায়োটিন, ভিটামিন B7, অনেকগুলো ভিটামিন কিন্তু চুলের জন্য অনেক ইম্পর্টেন্ট। দেখা যায় যে ডায়েট করতে যে এই ভিটামিনগুলোকে আমরা মিস করে ফেলি, সো দ্যাট হেয়ার ফল হয়ে যাচ্ছে। তাছাড়া অনেকেই কিন্তু অনেক মেডিসিন নিচ্ছি, তাই না? মেডিসিন নিচ্ছি এসেন্সে যে আমাদের লাইক ব্লাড প্রেশার যাদের থাকে বা ব্লাড থিনার, ব্লাড থিনার যখন নিচ্ছি বা হাইপারটেনসিভ যখন নিচ্ছি বা অনেক অ্যান্টিবায়োটিক্স নিচ্ছি, ইভেন সাইকোলজিক্যালি ডিপ্রেসড যারা আছেন, অ্যান্টিসাইকোটিক ড্রাগ নিচ্ছেন, তাদের কিন্তু এইসব ড্রাগ নেওয়ার কারণে অনেক একটা বড় হেয়ার ফল হয়, হ্যাঁ, অনেক বড় একটা হেয়ার ফল হয়। সো এইগুলো ছিল হচ্ছে বেসিক্যালি হেয়ার ফলের রিজনগুলো। এরপর যেটা নিয়ে কথা বলবো, যে আমাদের কাছে পেশেন্ট এসে যেমন বলেন যে হেয়ার ফল হচ্ছে, যখন আমি কোয়েশ্চেন করি যে হেয়ার ফল কেন হচ্ছে, কিভাবে বুঝতে পারছেন আপনি হেয়ার ফল হচ্ছে, তখন কিন্তু সে বলে আমি যখন বিছানায় শুয়ে থাকি তখন দেখি হেয়ার ফল হচ্ছে, যখন আমি শাওয়ার করতে যাই দেখি যে দিক দিয়ে পানি যাচ্ছে সেখানে অনেকগুলো হেয়ার ফল হচ্ছে। রাইট, হেয়ার ফল হচ্ছে, বাট কতগুলো হচ্ছে? আমরা যেমন বলি এভরিডে যদি আপনার 100টার বেশি চুল পড়ে সেক্ষেত্রে আমরা সেটাকে হেয়ার ফল বলবো, 100টার নিচে চুল পড়লে সেটাকে আমরা হেয়ার ফল বলবো না এই কারণে যে হেয়ারের সাইকেল আছে তো, তাই না? সো এটা শেষ হয়ে গেলে ও কিন্তু পড়বেই, ওর হেয়ার ফল হবে। ভেরি সিম্পল ওয়েতে আমি বলে দিচ্ছি আপনারা বাসায় কিভাবে আপনাদের এই হেয়ার ফলটাকে জাজ করবেন। অলরেডি অনেক কোয়ারিজ চলে আসছে, অনেক কোয়েশ্চেন চলে আসছে, বাট আমি এখন অ্যান্সার করবো না, এর আগে আমার একটু বলে নিব। বাসায় যখন আপনি দেখবেন যে 40 থেকে 60টা ধরেন 40 to 60 হেয়ার ধরে আপনি টানবেন, হেয়ার ধরে টানলেন, যদি দেখেন যে আপনার হাতে 5টা হেয়ার চলে আসছে বা 5টার বেশি হেয়ার চলে আসছে, দ্যাট মিনস আপনার হেয়ার ফল হচ্ছে। কিংবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি লাইক বাসায় 5 থেকে 6 দিন কোনো শাওয়ার করবেন না, চুল ধোবেন না, গোসল করলে চুলটা ধোবেন না। দেন 6 দিন পর যখন যে আপনি শ্যাম্পুটা করবেন এমনভাবে যেখানে হচ্ছে গিয়ে আপনার শ্যাম্পুটা এমনভাবে করবেন যেখানে হচ্ছে কি আপনার ফ্লোরটা হচ্ছে হোয়াইট কালারের, কিংবা সিঙ্ক বা বেসিন, যেটা যে সেই হোয়াইট কালারের যে অংশটা, সেটার মধ্যে আপনি যখন শাওয়ারটা করবেন, যে জায়গাটা দিয়ে পানি যায় সেই জায়গাটাতে হচ্ছে আপনি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেন। দেন হচ্ছে আপনি চুলটাকে ওই জায়গাটার মধ্যে ধুন। দেখা যাবে যে যে পানিটা তো চলে গেল, সো যে হেয়ারটা রয়ে যাবে সেই হেয়ারটাকে আপনি শাওয়ারের পর কাউন্ট করবেন। কিংবা এটাও করতে পারেন যাদের হচ্ছে কি শাওয়ার এরিয়াটা হোয়াইট না, আপনারা একটা সাদা কাপড় বিছিয়ে নিন, দেন এটার উপর আপনি হেয়ারটাকে ওয়াশ করেন। যখন দেখবেন যে এখানে আপনার 40 এই 100 মোর দেন 100 হেয়ার আপনার লস হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার হেয়ার ফল হচ্ছে। ওকে, সো এভাবে আপনি বাসায় জাজ করে নিতে পারেন আপনার হেয়ার ফল কতটা হচ্ছে বা আদৌ এই ফলটাকে অ্যাকচুয়াল হেয়ার ফল বলে কি না। হেয়ার ফল কিন্তু অনেক ধরনের আছে, তাই না? হেয়ার ফল অনেক ধরনের আছে, মেয়েদের একরকম হয়, ছেলেদের একরকম হয়, বা জেনেটিক কারণে একরকম হয়। আমরা সবচেয়ে ইজিলি সবচেয়ে মানে পেশেন্টগুলো পাই, সেটাতে দেখা যায় যে টেরোজেন ইফ্লুভিয়াম বা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া যেটা হয় সেই পেশেন্টগুলোকে
প্লাস হচ্ছে আমরা পাই প্যাটার্ন হেয়ার লস, যেখানে হচ্ছে কি মেল অ্যান্ড ফিমেল প্যাটার্ন হেয়ার লস। এছাড়া আরও অনেক ধরনের হেয়ার লস আছে, যেমন ট্রাইকোটিলোমেনিয়া বা হচ্ছে ট্র্যাকশনাল হেয়ার লস, বা অটোইমিউনের মধ্যে আছে হচ্ছে আপনার অ্যালোপেশিয়া এরিয়েটা, বা যে আপনার কিছু ডিজিজের জন্য হতে পারে, ডিএলির জন্য হতে পারে, সেব্রিক ডার্মাটাইটিসের জন্য হতে পারে। অনেকগুলো রিজন আছে কিন্তু হেয়ার ফল হওয়ার, বা টাইপ রিজনও বলতে পারি বা টাইপও বলতে পারি, আমরা বিভিন্ন ধরনের হেয়ার ফল আছে। বাট আমি একদম ইজি করে যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের কাছে যখন পেশেন্টগুলো আসে, পেশেন্ট এসে কি বলে, কোনো পেশেন্ট এসে বলে ডক্টর আমার পুরো চুলটা মানে পুরো মাথাটা থেকেই কিন্তু চুল পড়তেছে, চুলের একদম পাতলা হয়ে গেছে চুল, আমি যখন চুল আঁচড়াতে যাই দেখা যায় চুলের নিচটা হচ্ছে কি লেজের মতো হয়ে গেছে, বাট মাথা দেখা যাচ্ছে না, মানে মাথার চামড়াটা দেখা যাচ্ছে না, বাট দেখা যায় যে যেটা চুলটা একদমই পাতলা হয়ে গেছে, আমার চুলটা এতটা পাতলা ছিল না। সেকেন্ড যখন একটা পেশেন্ট আসলো, সেই পেশেন্টে এসে আমাদেরকে অনেক সময় বলে যে একটা মেল পেশেন্ট বা একটা ফিমেল পেশেন্ট ভ্যারি করে, এক একজনের ফিচারগুলো কিন্তু এক এক রকম হয়। একটা মেল এসে বলে যখন যে ডক্টর আমার হেয়ার লাইন যেটা আছে, আমাদের তো যে এটা একটা হেয়ার লাইন না, আমার এই হেয়ার লাইনটা পেছনের দিকে চলে গেছে, লাইক 1 বছর আগে বা 1.5 বছর আগে আমার চুলটা এখানে ছিল, হঠাৎ করে এখন হেয়ার লাইনটা এখানে চলে গেছে, এই জায়গাটা পুরো খালি হয়ে গেছে, কিন্তু আমার এই দুই পাশের কিন্তু হেয়ার আছে, আমার এই দুই পাশে হেয়ার আছে, দ্যাট মিনস টেম্পোরারি রিলেশনটা ঠিক থাকে, বাট হেয়ার লাইনটা পিছনের দিকে চলে যায়, ভল্ট হয়ে যায়, টাক হয়ে যায় যেটাকে বলে। আবার সে কি বলে যে ডক্টর আমার পুরো মাথা থেকেই চুল পড়ছে, আমি যদি তেল দেই কিংবা আমি একদিন যদি তেল না দেই, দেখা যায় আমি শ্যাম্পু না করি, সেক্ষেত্রে আমার মাথা থেকে অনেক তেল বের হয়, বের হওয়ার পর দেখা যায় যে আমার মাথার চামড়াটা দেখা যাচ্ছে, হ্যাঁ। সো আমার প্রচুর পরিমাণ চুল পড়তেছে এবং আমি চুলে ব্যান্ড লাগাতে পারি না, ব্যান্ডটা খুলে পড়ে যায়। আমার চুল এত গোছা ছিল, আমি আগে ব্যান্ড লাগাতে পারতাম না, আর এখন ব্যান্ড লাগাতে পারি না এই কারণে যে ব্যান্ডটা খুলে পড়ে যায়, চুলটা পাতলা হয়ে গেছে। আবার অনেক পেশেন্ট আছে এসে, যেমন মেয়েরা বলে যেটা যে ডক্টর আমার হেয়ার সিথি করি না, আমরা মেয়েরা যে সিথি করি, তো আমরা হয়তো ডান দিকে বা বাম দিকে কিংবা মাঝখান বরাবর আমরা কিন্তু সিথি করি, অনেকে এসে বলে যে আমার সিথিটা একদম পাতলা হয়ে গেছে, পিছনের দিক থেকে চুল পড়ে গেছে, বাট সামনের দিকে আমার চুলটা ঠিক আছে। কিন্তু পেশেন্টগুলো আসেন আমাদের কাছে, এক একজনের এক এক রকমের ফিচার থাকে। সো ট্রিটমেন্টটাও কিন্তু রিজন ওয়াইজ করতে হয়, আমাদেরকে ফাইন্ড আউট করতে হয় যে রিজনটা কি, কারণটা কি, কারণ সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। এক একটা হেয়ার ফলের ট্রিটমেন্টগুলো কিন্তু আমাদের একটু ভ্যারি করে, কিছু কিছু হরমোনাল ব্যাপার থাকে, কিছু জেনেটিক ব্যাপার থাকে, আর কিছু তো কম্বাইন্ড ট্রিটমেন্ট আছে যেটা সব ধরনের হেয়ার ফলের জন্য আমাদেরকে করতে হয়, তাই না? সো পেশেন্ট যখন আমাদের কাছে আসে, ফার্স্ট অফ অল নিতে হচ্ছে গিয়ে হিস্ট্রি নিতে হবে, কারণ আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে রিজনটা কি। হ্যাঁ, রিজন যেমন আমি ফার্স্ট অফ অল জিজ্ঞেস করি যে বাবার কেমন চুল, আপনার বাবার কেমন আছে, যে টাক আছে কিনা, বা চাচাদের কারো টাক আছে কিনা, দাদার ছিল কিংবা মায়ের হচ্ছে কি এরকম হেয়ার ফল হয় কিনা, বা মা খালাদের কি এই ধরনের চুল পড়ার একটা টেন্ডেন্সি আছে কিনা, সেটা একটা হতে পারে। ভিডিওটা তুমি একটা বারবার কেন দিচ্ছ, সরি। সো যেটা বলছিলাম যে হিস্ট্রির ব্যাপারটা, হ্যাঁ হিস্ট্রির ব্যাপারটা, জেনেটিক হিস্ট্রিটা আমাদেরকে নিতে হয়। সেকেন্ড যেটা বলতে হয় সেটা হচ্ছে যে হিস্ট্রিটা নিতে হয় কি, যে আমাদের হরমোন রিলেটেড কিছু ব্যাপার পেশেন্টের সাথে কথা বলতে হয়, হরমোনগুলো নিয়ে কথা বলতে হয়, কারণ হচ্ছে যে ডেলিভারির একটা রিজন থাকে, ডেলিভারির পর দেখা যায় যে আমাদের একটা ট্রেমেন্ডাস হেয়ার ফল হয়। তাছাড়া হচ্ছে কি ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে আমি যে প্যাটার্ন হেয়ার লসটার কথা বললাম, মেল প্যাটার্ন বা ফিমেল প্যাটার্ন, মেল প্যাটার্নে হয় কি যে টেস্টোস্টেরন হরমোনটা যদি হঠাৎ করে বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা হেয়ার ফল হয়। আবার মেয়েদের ক্ষেত্রে যখন ইস্ট্রোজেন হরমোনটা আছে, বা ইস্ট্রোজেন হরমোনটা যখন ফল করে আফটার ডেলিভারি, সেই সময় কিন্তু হেয়ার ফল হয়। হ্যাঁ, সো এই জিনিসগুলো আমাদেরকে একটু অ্যাসেস করে নিতে হয়। তাছাড়া অলওয়েজ আমি যেমন বলি থাইরয়েড হরমোন নিতেই হয়। হ্যাঁ, সো হরমোন একটা ব্যাপার। দেন স্ট্রেসের কথা যেমন বলছিলাম আমি, যে এক্সামের পর কিংবা কোশ্চেনটা করতে হয় কি, যে আপনার কি 2 মাস বা 3 মাস আগে এরকম কোনো একটা স্ট্রেসফুল কন্ডিশন গিয়েছে কিনা, স্ট্রেসফুল কন্ডিশন মানে কোনো অপারেশন হয়েছে কিনা, কোনো জ্বর এসেছিল কিনা, কি একটু জিজ্ঞেস করে নিতে হয় পেশেন্টদেরকে। হ্যাঁ, দেন
আর অনেকগুলো ব্যাপার আছে যেগুলোর হিস্ট্রি বেসিক্যালি আমাদেরকে নিতে হয়। তার কসমেটিক্স যেটা উনি ইউজ করছেন এভরিডে, সেই কসমেটিক্সগুলো কেমন ইউজ করছেন, লাইক শ্যাম্পুটা কি ইউজ করছেন, বা শ্যাম্পু করলে উনি কীরকমভাবে শ্যাম্পু করেন, এভরিডে শ্যাম্পু করেন কিনা, এভরিডে শ্যাম্পু করেন কিনা, বা কোন কোন শ্যাম্পুটাতে ক্ষারের পরিমাণ কতটা, সেগুলো কিন্তু আমাদেরকে দেখতে হয় অনেক সময়। প্লাস হচ্ছে অনেক আছে যে কন্ডিশনার ইউজ করেন, কন্ডিশনারটা কিন্তু কখনোই আপনাদের উচিত না যে মাথার যে চামড়াটা সেটাতে আপনি কন্ডিশনার ইউজ করবেন। অলওয়েজ কন্ডিশনার ইউজ করতে হবে চুলের নিচের দিকটাতে, ঠিক আছে? প্লাস হচ্ছে আপনার স্মোকিং করেন কিনা, অ্যালকোহলের টেন্ডেন্সি আছে কিনা। অ্যালকোহল খাওয়া যাবে, বাট একটা সার্টেন লেভেল পর্যন্ত খাওয়া যাবে। আপনি এতটা অ্যালকোহল নিতে পারবেন না এভরিডে, একটা একটা লিমিটেড পোর্শন আপনাকে নিতে হবে। এরপর যদি আপনি নিতে চান সেটা কিন্তু আসলে একটা প্রবলেম হেয়ার ফল হওয়ার ক্ষেত্রে। তাছাড়া এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের এই হেয়ার ফলটাকে ঠিক করার জন্য। কারণ কি, এক্সারসাইজে দেখা যায় যে আমাদের বডি ওয়েট যে শুধুমাত্র কমবে সেটা না, সব কিছুই কিন্তু আমাদের একটা হরমোন সিক্রেশন, বডির এনজাইমগুলো বা অ্যাক্টিভিটিস সব কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, এবং হরমোন কিন্তু অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমি বারবার বলতেছি, হেয়ার ফলটাকে প্রিভেন্ট করার জন্য। প্লাস হচ্ছে গিয়ে আমাদের লাইফস্টাইল, ডায়েটটাকেও কিন্তু আমাদেরকে নোটিস করতে হবে। কারণ আমরা ক্র্যাশ ডায়েট করতে যেয়ে দেখা যায় যে আমাদের যে ইম্পর্টেন্ট যে নিউট্রিশনগুলো, যেগুলোর কথা আমি বলছিলাম কিছু, দেন আমাদের কিছু ইনভেস্টিগেশন করতে হয় কিন্তু। হ্যাঁ, ইনভেস্টিগেশনগুলো হচ্ছে কি যে আমাদের এই যে আয়রন, জিঙ্ক, ভিটামিন ডি, ভিটামিন বি12 লেভেলটা কেমন আছে, তাছাড়া কোনো ফাঙ্গাস আছে কিনা স্ক্যাল্পের মধ্যে সেটাও আমাদেরকে দেখতে হয়, থাইরয়েড হরমোন দেখতে হয়, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, অনেকগুলো হরমোন, অনেক কিছুই কিন্তু দেখে নিতে হয় আমাদের। হ্যাঁ, আসলে অনেক কিছু বলে ফেলতেছি, আমি জানি না, আমার মনে হয় আপনাদের জন্য একটু টাফ হয়ে যাচ্ছে বোঝা। সো আমি একটু ইজি করে বলা ট্রাই করবো, আর একটু কম করে বলবো। ট্রিটমেন্ট নিয়ে যদি কথা বলতে আসি, এর ক্ষেত্রে অনেক কিছু আচ্ছা, অনেক কোয়ারিজ আমি অ্যান্সার দিব, একটু সময় নিচ্ছি। ট্রিটমেন্টে আসার আগে যেমন কিছু অ্যাডভাইস করে নিব। অ্যাডভাইসগুলো হবে হচ্ছে এরকম যে অ্যাডভাইসগুলো শ্যাম্পু করতে হবে, খেয়াল রাখতে হবে হেয়ারটাকে ঠিক রাখার জন্য। হ্যাঁ, হেয়ারটাকে আমাদেরকে হেলদি রাখতে হবে, সো ক্লিন রাখতে হবে, শ্যাম্পু করতে হবে অ্যাটলিস্ট উইকলি 2 বার, ক্লিন রাখার জন্য যা দরকার হয়। দেন হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা বলতেছিলাম, ট্রাকশনাল অ্যালোপেশিয়া বলে একটা ব্যাপার থাকে, যেটা হয় কি মেয়েরা আমরা চুলটাকে টার্ট করে একদম বাঁধি, পেছন দিকে নিয়ে বাঁধি, ছোটোবেলা থেকে এরকম একটা টেন্ডেন্সি থাকে আমাদের সবার। সো দ্যাট ওরকম হলে কিন্তু হেয়ারটা দেখা যায় যে হেয়ার লাইনটা পেছনের দিকে চলে গেছে এবং সামনে থেকে হেয়ার ফল হচ্ছে। এটা একটা কসমেটিক্যালি খুব একটা ভালো দেখায় ব্যাপারটা, সেটা না। সো চুলটাকে একটু লুজ করে হেয়ার ব্যান্ডটাকে আটকাতে হবে। হ্যাঁ, প্লাস ডেন্ড্রাফ হচ্ছে কিনা, ডেন্ড্রাফ যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু ডেন্ড্রাফের ট্রিটমেন্টটা খুব আর্লি করে ফেলতে হবে, আদারওয়াইজ হেয়ার ফল কিন্তু বাড়তে থাকবে। এই ছিল অ্যাডভাইস। অ্যান্ড এরপর হচ্ছে ট্রিটমেন্টের জন্য বলবো যেটা, সেটা হচ্ছে ট্রিটমেন্ট হলো সাপ্লিমেন্ট। হ্যাঁ, আমাদের সাবকন্টিনেন্টের আমরা মেয়েরা যতটাই ফুড খাই না কেন, আমাদের দেখা যায় কি যে একটা না একটা কিছু ডেফিসিয়েন্সি রয়েই যায়। হেয়ারের জন্য অনেকগুলো ভিটামিনস, মিনারেলস কিন্তু আমাদের লাগে। সো এই ভিটামিনস এবং মিনারেলসগুলো কিন্তু খেতে হবে মিনস হচ্ছে আমাদের ডেফিনেটলি আমরা টেস্ট করে নিই যে কার কোন জায়গাটায় ডেফিসিয়েন্সি আছে, এবং সে ওয়াইজই আমরা পেশেন্টকে সাপ্লিমেন্ট অ্যাডভাইস করি। বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো একসাথে প্রয়োজন হয়, ভিটামিনস অনেকগুলো একসাথে প্রয়োজন হয়, বাট পেশেন্টের জন্য কিন্তু এটা খুব টাফ হয়ে যায় যে এতগুলো সাপ্লিমেন্ট, এতগুলো ভিটামিনস একসাথে খাওয়ার জন্য ডেইলি। সো এমন কোনো কিছু আমরা প্রেসক্রাইব করি যেটাতে হচ্ছে কি কম্প্যাক্ট
অনেক কিছু থাকে। ডেফিনেটলি আমি বলবো আমার 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 নিজস্ব তৈরি করা কিছু মেডিসিন বা আমি নিজস্ব বাইরে থেকে নিয়ে আসি, সেই মেডিসিনগুলোতে সবগুলো ভিটামিন মিনারেল যা আমাদের প্রয়োজন সবগুলো আছে। তাছাড়া হচ্ছে যদি আপনার বাইরে থেকে চান সেক্ষেত্রে আয়রন খেতে হবে, জিঙ্ক খেতে হবে, ভিটামিন ডি খেতে হবে, ভিটামিন এ ই সি খেতে হবে, মিনারেলস, ভিটামিনস, অনেক কিছু বলে ফেললাম। হ্যাঁ, এগুলো কিন্তু লাগবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিডস, ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর এছাড়া যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা বলি পেশেন্টদেরকে মিনঅক্সিডিল। মিনঅক্সিডিল হচ্ছে গিয়ে 5%, 2% বা 7% যে স্প্রেগুলো আছে সেগুলো লাগাতে হবে। সেটা হচ্ছে উইকলি না, ডেইলি মাথায় দিতে হবে। 8 থেকে 10টা স্প্রে স্ক্যাল্পের মধ্যে দিতে হবে। স্ক্যাল্পের মধ্যে মিনস হচ্ছে আপনার মাথার চুলের চামড়ায় গোড়াতে দিতে হবে এভরিডে 8 থেকে 10টা স্প্রে। দেন এটা কন্টিনিউ করতে হবে বেশ কিছুদিন। আর একটা কথা বলে নিই সাপ্লিমেন্টের ব্যাপারে, যে সাপ্লিমেন্ট কিন্তু অবশ্যই মিনিমাম 3 থেকে 4 মাস খেতে হবে, আরো বেশি খেতে হয়। অনেকেরই কোয়ারিজ থাকে আমার কাছে, অনেকেই বলেন যে ডক্টর আমি স্প্রে লাগাচ্ছি বা পিআরপি করছি, আমি কি এর পরেও সাপ্লিমেন্ট লাগবে কিনা, ভিটামিনস খেতে হবে কিনা? ডেফিনেটলি লাগবে, অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস লাগবে। তারপর ডক্টর আবার অ্যাসেস করে আপনাকে বলতে পারবে যে লাগবে কি না। সো সাপ্লিমেন্টের কথা বললাম, তাছাড়া হচ্ছে মিনক্সিডিলের কথা বললাম। এরপর যেটা বলতে হবে, যদি ডিজিজ থাকে, কোনো ধরনের কোনো রোগ থাকে মাথার চামড়ার মধ্যে, আপনাকে কিন্তু সেটা নোটিস করতে হবে। নোটিস করতে হবে মিনস যদি ডেন্ড্রাফ থাকে বা সেবোরিক ডার্মাটাইটিস থাকে কিংবা ডিএলই থাকে বা অনেক ধরনের অনেক প্রবলেমস হবে। ফাঙ্গাল ইনফেকশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের কান্ট্রির জন্য, বিকজ আমরা এত সোয়েট করি, আমরা এত ঘামি, আমাদের হিউমিডিটি এত বেশি, এবং আমরা মেয়েরা কিন্তু আমাদের দেশে এখন হিজাব পরার টেন্ডেন্সি অনেক বেড়ে গেছে। সো দেখা যায় কি যে যারা হিজাব করে তাদের মাথার নিচে কিন্তু অনেক বেশি ঘাম হয়, এবং এই ঘামগুলো জমে জমে কিন্তু ফাঙ্গাল ইনফেকশনটা অনেক বেশি হয় এবং আলটিমেটলি হেয়ার ফল হয় কিন্তু। সো দ্যাট অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ঘামটা না জমে এবং ফাঙ্গাল ইনফেকশন হয়েছে কিনা। যদি ফাঙ্গাল ইনফেকশন হয় সেক্ষেত্রে আপনাকে হেয়ারটাকে কিন্তু অ্যান্টিফাঙ্গাল যে ট্রিটমেন্ট সেটা হবে। দেন এরপর আসি যাদের হচ্ছে কি আপনার সাপ্লিমেন্ট এবং হচ্ছে কি এই মিনক্সিডিলে খুব একটা লাভ হচ্ছে না, তাদের ক্ষেত্রে কি করতে হবে? তাদের ক্ষেত্রে করতে হবে পিআরপি, প্লেটলেট রিচ প্লাজমা। পিআরপি আমার মনে হয় এখন এতটাই পপুলার একটা ট্রিটমেন্ট যে আপনারা সবাই পিআরপি ব্যাপারে জানেন, বাট তারপরেও আমি একটু পিআরপি নিয়ে কথা বলবো এই সেন্সে যে বিকজ আমার সেন্টারে যেখানে আমি কাজ করছি আমাদের পিআরপিটা কিন্তু অন্যদের পিআরপির চেয়ে, হ্যাঁ, অনেকেই হয়তো জানেন বা অনেকেই হয়তো জানেন না। যারা জানেন না তাদের জন্য একটু বলবো পিআরপি কি। এখানে আমরা কি করি? এখানে হচ্ছে কি আমরা পেশেন্টের ব্লাড কালেক্ট করে আমরা সেন্ট্রিফিউজ করে হোয়াইট পোর্শনটা, যেটা হচ্ছে প্লেটলেট এবং হচ্ছে ওয়াটার পোর্শনটা, প্লাজমাটাকে আমরা আলাদা করে নিই রেড সেল থেকে। দেন এটার মধ্যে থাকে কি প্লেটলেট, আমরা প্লেটলেটটাকে কনসেন্ট্রেটেড করি এইভাবে যে অনেকেই হয়তো ইউজুয়ালি আমাদের দেখা যায় কি যে আমাদের বডিতে প্লেটলেটের অ্যামাউন্টটা কত থাকে 2.5 থেকে 4.5 লাখ পার ml বা পার কিউবিক মিলিমিটার, হোয়াট এভার ইট ইজ। আমরা যা করি যে 10 লাখ অর মোর দেন 10 লাখ আমরা করতে পারি, প্লেটলেটটাকে এনরিচ করতে পারি। অনেকেই আছেন যারা হয়তো 1% বা 1 গুণ বা পর্যন্ত হার্ডলি প্লেটলেটটাকে এনরিচ করতে পারেন সেন্ট্রিফিউজ করে। আমার পিএপিটা এর জন্য আলাদা, বিকজ আমি আপ টু 5 গুণ পর্যন্ত এটাকে এনরিচ করতে পারি প্লেটলেটটাকে, বাট 5 টাইমস এনরিচ করে আমরা দেই না পেশেন্টকে। দেই না এক্ষেত্রে যে প্রত্যেকটা ট্রিটমেন্টেরই কিন্তু আমাদেরকে বুঝে দিতে হবে না, বয়স একটা ব্যাপার থাকে, ওই পেশেন্টের যদি আরো কোন ধরনের কোমরবিডিটিস থাকে সেগুলোকে আমাদের নোটিস করে গেছেন। ওকে, সো কি করি আমরা এখানে প্লেটলেটটাকে সেন্ট্রিফিউজ করি, দেন ব্লাডটাকে সেন্ট্রিফিউজ করি, প্লেটলেটটাকে সিরামটাকে আলাদা করি, দেন আমরা ছোট ছোট করে এই মাধ্যমে মাথার স্ক্যাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি। এবং দেখা যায় যে 2 মান্থস পর আপনার হেয়ার ফলটা স্টপ হয়ে যায় এবং 2 থেকে দেখতে পারবেন আপনার নতুন করে হেয়ার গ্রো করা শুরু করেছে।
ইউজুয়ালি দেখা যায় যে ওই যে 6টা 8টা বা 10টা সেশন অনেক সময় নিতে হয়, ডিপেন্ড করে পেশেন্টের স্কিন হেয়ারের কন্ডিশনের উপর। সো হেয়ার রিগ্রোথ করা পসিবল। প্লেটলেট থেরাপি মানে পিআরপি থেরাপি শুধুমাত্র চুল গজায় না, চুল পড়া বন্ধ করে, চুল নতুন করে গজায়, এবং যে চুলটা আপনার গ্রো করবে সেটা একটা হেলদি হেয়ার গ্রো করে। হ্যাঁ, একটা হেলদি হেয়ার, এবং মেনটেনেন্সের জন্য আপনি কখনো কখনো কিন্তু পিআরপি 1-2টা সিটিং নিতে পারেন। আচ্ছা, আমরা একটু কোশ্চেন অ্যান্সারে চলে যাই, বিকজ অনেকগুলো কোশ্চেন চলে আসছে, এরপর আমি আবার আপনাদের সাথে আমি কথা বলবো। অনেক 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 কিছু বলেছেন। জিকু ভাই, হ্যালো ম্যাডাম, বিগ ফ্যান ফ্রম রাঙামাটি। হ্যালো, থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। নজরুল ইসলাম সাহেব লিখেছেন আমার চুল অনেক পড়ছে, অনেক 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 মানে অনেক বেশি। ওকে নজরুল ইসলাম সাহেব, আপনি আমার লাইভটি দেখে থাকলে হয়তো আপনার চুল পড়া কেন পড়ছে, প্লাস হচ্ছে কি প্যাটার্নে আপনার চুলটা পড়ছে, আপনি কিছুটা হলেও ফাইন্ড আউট করতে পছন্দের একটা ছোট ভাই। আদনান পিআরপি নিয়ে কিন্তু বলেছি, হ্যাঁ, যদি হেলদি থাকে সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ থেকে একটা সুন্দর সবুজ পাতা বের হবে, তাই না? ঠিক চুলটাও তেমনই, যদি চুলের নিচে যে ফলিকলটা, হেয়ার ফলিকলটা যদি হেলদি থাকে সেই ক্ষেত্রে তোমার সুন্দর একটা হেয়ার গ্রো করবে, তাই না? বাট সে অনেক সময় দেখা যায় যে হেয়ার ফলিকলটা তোমার আনহেলদি থাকে। পিআরপি কি করে, ইটস অ্যাক্ট লাইক ফার্টিলাইজার, সারের মতো কাজ করে। ও যে গ্রোথ ফ্যাক্টর রিলিজ করে, এবং গ্রোথ ফ্যাক্টরটা ওখানে তোমার যদি ফলিকলটা আনহেলদি থাকে ওকে হেলদি করে, এবং যদি ইনঅ্যাক্টিভ থাকে অনেক সময় এটাকে অ্যাক্টিভ করে, এবং সুন্দর একটা হেয়ার গ্রো হয়। ওকে, সো এটা সেফ, কোনো ধরনেরই কোনো ভয় পাওয়ার কিছু নাই, এবং এফিকেসি অনেক বেশি, এবং অনেকের ধারণা যে পেইনফুল কিনা, এতগুলো ইনজেকশন দেওয়া হবে, না একদমই না, বিকজ অনেক পেশেন্টই নিচ্ছেন এভরিডে। পেইনফুল হলে নিশ্চয়ই ওনারা নিতেন না। আর স্লাইড একটা পেইন বলবো না, একটা প্রেশার ফিল করা যায়। হ্যাঁ, একটা প্রেশার ফিল করা যায় মাথার মধ্যে যে একটা কিছু হচ্ছে, আমরা পেশেন্ট ফিল করতে পারবেন যে একটা কিছু হচ্ছে, দ্যাটস ইট। এছাড়া আর কোনো ভয়ের কিছু নাই। হ্যাঁ, শাওন আহমেদ শ্রাবণ লিখেছেন হোয়াট ফুডস ক্যান উই মেনটেন টু স্টপ হেয়ার ফল। নাইস কোয়েশ্চেন শ্রাবণ। আপনি কি করতে পারেন, ফুডের ব্যাপারে জিজ্ঞেস করেছেন। সো আমি অনেকক্ষণ ধরেই কিন্তু কি কি লাগবে খাবারে আমাদের হেয়ারের জন্য, আয়রন, জিঙ্ক, এটা সেটা অনেক কিছু বলে যাচ্ছিলাম, বাট আমি ফুড কি কি খেতে হবে সেটা বলি নাই, সো দ্যাট এটা বলে দিচ্ছি। আমাদের কিন্তু অনেক বেশি পরিমাণে প্রয়োজন হচ্ছে প্রোটিন, দ্যাট মিনস অ্যামাইনো অ্যাসিডস অ্যান্ড ভিটামিন B7, বায়োটিন। সো এর জন্য আপনাকে খেতে হবে দুধ জাতীয় যত খাবার আছে সেটা, ডিম, প্লাস হচ্ছে মাছ, মাংস, বাদাম, অনেক বেশি বেশি পরিমাণ বাদাম খেতে হবে। বাট অনেক বেশি বেশি পরিমাণ মানে এটা না যে আমি 1 বাটি বাদাম খেয়ে ফেলবো এভরিডে। আপনি 1 মুঠ বা 2 মুঠ আন্দাজে বাদাম এভরিডে আপনার মেনুতে যদি রাখেন, এটা অনেক বেশি হেল্পফুল হবে, নট অনলি ফর ইউর হেয়ার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেনটেন আ গুড স্কিন, গুড কমপ্লেকশন অ্যান্ড গুড টেক্সচার অফ ইউর স্কিন। ওকে, দেন বলতে হবে হচ্ছে ভিটামিন, জিঙ্কের কথা বলবো আমরা। না, এর আগে একটু আয়রন নিয়ে কথা বলি, বিকজ আয়রনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা জানি আয়রন কোথায় আছে, কচু শাকের মধ্যে আছে, পালং শাকের মধ্যে আছে। কচু শাক, পালং শাক খান, আয়রন আর কোনো কিছু খোঁজারই দরকার নেই। বা সবুজ শাকসবজি যা আছে সে সব কিছুতে কিন্তু আয়রন কিছু না কিছু পরিমাণ বেশি আছে। দেন হচ্ছে জিঙ্কের কথা বলছিলাম, জিঙ্কের জন্য বলতে হবে ডেফিনেটলি আমাকে আপনার ফিশের মধ্যে যেমন আছে আপনার শেল ফিশ যেগুলো আছে, সামুদ্রিক মাছ, তাছাড়া হচ্ছে আপনার অ্যাভোকাডো, বাদাম, ব্রোকলি, এগুলো খেতে পারেন। দেন হচ্ছে আমাদের ভিটামিন A, E, C একটা কম্বিনেশনের কথা বলি, এ তো আপনার মিষ্টি কুমড়া না, বাট ভিটামিন B12টার সোর্সটাই কিন্তু হচ্ছে কি মাছ, মাংস। সো ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সিটা অনেকেরই হয়ে যায়। সো অনেক সময় হয় কি বাইরে থেকেও কিন্তু আমাদের ভিটামিন B12টা খেতে হয়, মনে রাখতে হবে। আর ভিটামিন ডি এর জন্য তো সূর্য রশ্মি আছেই।
একজন তানজিম লিখেছেন, ম্যাডাম আমার রিসেন্টলি অনেক হেয়ার ফল হচ্ছে, এর জন্য কি করব? তানজিম, হেয়ার ফল হওয়ার রিজনটাকে ফাইন্ড আউট করতে হবে, দেন রিজন ফাইন্ড আউট করার পর সেই অনুযায়ী ট্রিটমেন্টে যেতে হবে আপনাকে। বাট আমি মনে হয় তখন অনেক কথা বলে ফেলেছি, সো আপনাকে আপনার ডক্টরের কাছে আসতে হবে। ডক্টরের কাছে আসলে ডক্টরই হয়তো আপনাকে বাকিটুকু হেল্প করতে পারবে। থাইরয়েডের প্রবলেম আছে, হেয়ার ফলও হচ্ছে, কি করব? থাইরয়েডের প্রবলেম, আমি কিন্তু প্রথম থেকেই বলছিলাম হরমোন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু দ্য হেয়ার ফল। সো থাইরয়েডের প্রবলেম থেকে ডেফিনেটলি সেটাকে ফাইন্ড আউট করতে হবে, হাইপো অর হাইপার। দেন আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে। অনেকে থাইরক্সটা খেয়ে থাকেন। পাশাপাশি হচ্ছে কি আপনাকে সাপ্লিমেন্ট নিতে হবে। সাপ্লিমেন্ট মানে হচ্ছে ভিটামিনস নিতে হবে কিছু, পিআরপি করতে পারেন, মিনক্সিডিল ইউজ করতে পারেন এর আগে। তারপর যদি না হয় তারপর আপনি পিআরপিতে আসতে পারেন। ইভেন হেয়ার ট্রান্সপ্লান্টের তো আছেই, সেটা সবচেয়ে শেষ অপশন, যেটা হচ্ছে যাদের ভল্ট একেবারেই কম, সামনে হয়তো কিছু হেয়ার রয়ে গেছে শুধুমাত্র, তারা কিন্তু ইজিলি আপনারা হেয়ার ট্রান্সপ্লান্টে আসতে পারেন। হ্যাঁ, হেয়ার ট্রান্সপ্লান্টের আমার একটা টিম আছে আমার সেন্টারে। সো হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আমি আরেকটা লাইভ করব, আরেকটা ভিডিও বানাবো, তখন অনেক অনেক কিছু বলার আছে। হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আজকে অনেক বেশি কিছু বলবো না। সাইফুল সাহেব, thank you. Shazneen Khan is watching. Thank you, Shazneen. Shumon watching. Thank you, Shumon. আলমগীর সাহেব লিখেছেন, রিসেন্টলি আমার চুল অনেক পড়ছে, আমার কি পিআরপি নেওয়া উচিত? আলমগীর সাহেব, পিআরপি নেওয়া উচিত কিনা সেজন্য আপনাকে আসতে হবে, বিকজ আপনাকে আগে আমাকে একটু হেয়ার অ্যানালাইসিস করতে হবে। হেয়ার অ্যানালাইসিস করার পরে আমি বলতে পারবো বেসিক্যালি আপনার পিআরপি লাগবে নাকি পিআরপি ছাড়া আপনার সাপ্লিমেন্ট এবং মিনক্সিডিল ইজ মোর দেন এনাফ ফর ইউ। ওকে, সো একটু চলে আসেন, আমি একটু অ্যানালাইসিস করেই বলবো। শ্রাবণ সাহেব আবার লিখেছেন, একবার চুল টানলে 10 থেকে 15টা চুল পড়ে। ও, দ্যাট মিনস আপনার হেয়ার ফল কিন্তু আসলেই হচ্ছে। আপনাকে সিরিয়াসলি এটাকে ট্রিট করতে হবে। হ্যাঁ, আপনি পসিবল হলে আপনার কাছাকাছি কোনো ডার্মাটোলজিস্টের কাছে চলে যান, কিংবা আপনি চাইলে আমার ক্লিনিকেও আসতে পারেন। আমরা আপনার হেয়ারটাকে একটু অ্যানালাইজ করি যে কী অবস্থায় আছে চুলটা, তারপর আমরা স্টার্ট করব ট্রিটমেন্ট। বাট এত চুল যদি একসাথে পরে, আমি বলবো মেবি আপনার পিআরপি লাগতে পারে, বিকজ একবার টানলে যদি 40 থেকে 50টা চুল পরে, এটা আসলেই ভয়ের ব্যাপার। শাজনীন লিখেছে, মোস্ট লাইকলি মাই হেয়ার ফল ইজ টু মাচ ফর মাই স্টেট লেভেল, হাউ টু স্টপ মাই হেয়ার ফল আউট? Shazneen, watching my live, and I think you will find out your solution. Mohyuddin, nice to see you and meet you. Thank you. Mithila, thank you watching me. আশা লিখেছে, হেয়ার ফল এত বেশি হচ্ছে যে আর কিছুদিন পর টাক হয়ে যাব মেবি। ও, আই এম ভেরি সরি, আই এম ফিলিং ভেরি সরি ফর ইউ। যদি আসলে এরকম হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে চলে আসতে হবে আশা, টাক হয়ে যাওয়ার আগেই। রনি মুনিরা, রনি ফুপি, থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। পানির কারণে হেয়ার ফল হচ্ছে, কি করতে পারি ম্যাডাম? ঋতু, পানির কারণে হেয়ার ফল হচ্ছে এটা কিন্তু অনেকেই বলেন। আসলে হয় কি, পানিতে অনেক জায়গার পানিতে কিন্তু ক্লোরিনটা অনেক বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু হেয়ার ফল হওয়ার একটা চান্স থেকে যায়। আপনি যেটা করতে পারেন, পানিটাকে ফুটিয়ে নিতে পারেন, পানিটাকে ফুটিয়ে ঠান্ডা করে সেই পানিটা আপনি আপনার মাথা চুল ওয়াশ করার জন্য ইউজ করেন। আর বাকি পানিটা, নর্মাল পানিটাকে আপনি চুলকে বেশি বেশি আঁচড়ানো যাবে না। শ্যাম্পু করতে হলে উইকলি 2 থেকে 3 দিন শ্যাম্পু করতে হবে, এভরিডে শ্যাম্পু না করাই উচিত। এতে আমাদের স্ক্যাল্পটা অনেক বেশি ড্রাই হয়ে যায় এবং ময়েশ্চার মেনটেনেন্সটা ঠিক মতো হয় না। সো মেনটেন করতে থাকো, তোমার চুল লম্বা এবং ঘন হয়ে যাবে। তানভীর, থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। ফরিদা রহমান, খালাম্মা, থ্যাংক ইউ, দেখতেছেন আমাকে। তানভীর জাহান আপু, আমার মাথা থেকে প্রচুর চুল পড়ছে অথচ কোনো খুশকি নেই, রেগুলার শ্যাম্পু করছি তারপরও প্রচুর চুল পড়ছে। তানভীর,
প্রচুর চুল, খুশকি নেই বলে ডেইলি শ্যাম্পু করতে হবে ব্যাপারটা কিন্তু এটা না। খুশকির সাথে শ্যাম্পুর সম্পর্কটা আমরা নাই বলি, কারণ খুশকি হলে কিন্তু কিটোকোনাজল বা সেলেনিয়াম সালফাইড আছে এই ধরনের কন্টেন্ট কোনো শ্যাম্পুই আমরা ইউজ করতে বলি, এবং সেটা ডেফিনেটলি কোনো ডার্মাটোলজিস্ট রিকমেন্ডেড হতে হবে। আর তুমি যেটা করছো যে ডেইলি শ্যাম্পু করছো বা রেগুলার শ্যাম্পু করছো, রেগুলার কিন্তু শ্যাম্পু করা উচিত না। তাহলে হবে কি যে আমাদের মাথার যে ময়েশ্চার মেনটেন যেটা হয় সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। রেগুলার ময়েশ্চার মেনটেন করাটা কিন্তু স্ক্যাল্পের জন্য খুব দরকার। ওকে, সো যদি চুল পড়ে থাকে তাহলে ডেফিনেটলি তোমার কোনো অন্য কোনো রিজন আছে। সেটা হতে পারে তুমি কোনো চুলে ডাই ইউজ করছো কিনা, বা ডাই মিনস কোনো রং ইউজ করছো কিনা, বা কোনো ধরনের জেল বা হেয়ার স্প্রে ইউজ করছো কিনা। তাছাড়া হতে পারে তোমার কোনো ধরনের সাপ্লিমেন্টের ডেফিসিয়েন্সি আছে কিনা। সো এগুলোকে একটু মেনটেন করে কিন্তু করতে হবে। আয়শা রহমান, সাডেনলি হেয়ার ফল বেড়ে গেছে, কি সাপ্লিমেন্ট নিতে পারি? কি সাপ্লিমেন্ট নিতে পারো হেয়ার ফল বেড়ে গেছে? আচ্ছা, আমি যদি সাপ্লিমেন্ট তো অনেক কিছু নিতে হবে, এবং সেটা ইনভেস্টিগেশন করেই আসলে নেওয়া উচিত। যদি না হয় সেরকমভাবে, তাহলে যেটা নিতে পারো সেটা হচ্ছে নবফেন ক্যাপসুলটা ইউজ করে দেখতে পারো। নবফেন ইউজ করে মানে হচ্ছে সপ্তাহে ডেইলি 2টা করে 1 মাস, দেন হচ্ছে ডেইলি 1টা করে পরবর্তী মান্থগুলো 3 থেকে 4 মাস খেয়ে দেখো আশা। সো আমি বলবো যেহেতু প্রচুর পরিমাণ পড়তেছে, আপনি 5% মিনক্সিডিল কন্টেইনিং যে স্প্রেগুলো আছে সেগুলো প্রতিদিন মানে প্রতি রাতে 8 থেকে 10টা স্প্রে মাথায় করতে পারেন, এবং উইকলি 2 থেকে 3 দিন শ্যাম্পু করবেন। শ্যাম্পুটা এর জন্য করবেন যাতে আপনার মাথার মানে স্কিনটা ক্লিন থাকে। ওকে, ক্লিন রাখতে হবে, হেলদি স্কিন রাখতে হবে স্ক্যাল্পের জন্য। জুবাইর সাহেব লিখেছেন, হঠাৎ করেই চুল ওয়াশ করার পরই হেয়ার ফল হচ্ছে, তেল দিয়ে ম্যাসেজ করার সময়ও হচ্ছে, কেন হচ্ছে আর এটা অফ করতে পারবো কি করে? আচ্ছা, শাম্মী জোবাইর, অনেক হঠাৎ করেই হেয়ার ফল হচ্ছে। হঠাৎ করে হেয়ার ফল হওয়ার কারণটাকে ফাইন্ড আউট করতে হবে তো অবশ্যই। আর চুলে আপনি যখন তেল দিচ্ছেন তারপর যদি আপনার মনে হয় যে অনেক বেশি চুল পড়তেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার চুলে তেল দিয়ে অনেক বেশি ঘষাঘষি বা মাসাজ যেটা আমরাকে বলি সেটা করা যাবে না। বিকজ আপনাকে মনে রাখতে হবে যেহেতু চুল পড়ছে, সো দ্যাট আপনার হেয়ারের গোড়া যেটা চুলের গোড়াটা কিন্তু উইক, আমি ভেবে নিচ্ছি, হ্যাঁ, যেহেতু চুলের গোড়াটা উইক, সো আপনাকে কোনো ধরনের টানাটানি করা যাবে না চুলের গোড়াতে। এবং যেহেতু চুল পড়ছে, অতএব আপনি আপনার কাছাকাছি কোনো ডার্মাটোলজিস্টের কাছে আসেন, আর অন্য কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা সেটাও কিন্তু দেখে নেওয়া উচিত। হ্যাঁ, অনেক কোশ্চেন। আচ্ছা, আমি সবগুলো কোশ্চেন অ্যান্সার না করি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করি একটু। হ্যাঁ, আজিম সাহেব লিখেছেন, আপু ফ্রিকলস রিমুভ করার সময় কি কোনো পেইন ফিল হবে? নো ভাইয়া, ফ্রিকলস রিমুভ করার সময় কোনো পেইন ফিল হবে না, বিকজ আমরা অ্যানাস্থেশিয়ার জন্য ক্রিম লাগিয়ে নিই। আফটার প্রেগনেন্সি চুল পড়ছে বিদি এলাহি। আফটার প্রেগনেন্সি চুল পড়ার সলিউশনটা আমি কিছুক্ষণ আগেই বলেছি, আই থিঙ্ক আপনি শুনতে পেরেছেন। সামাদ চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। জলি, ধন্যবাদ বান্ধবী। নাবিলা খান, আপু আমি ইউএসএ আমি একটা এলএলটি কিনেছি, এলএলটি কতটুকু ইফেক্টিভ এবং কতদিন পর রেজাল্ট পাওয়া যায়? নাবিলা, লো লেভেল যেটা আমরা এলএলটি যেটা আমরা বলি, লো লেভেল লাইট থেরাপি, সেটা কিন্তু নেওয়া যায়, আমরা এটাকে দেই, বাট ব্যাপারটা কিন্তু এটা না যে আপনাকে রেগুলার বেসিসে এটা অনেক দিন ধরে নিলেই যে আপনার হেয়ার ফলটা স্টপ হয়ে যাবে। ফাইন্ড আউট করতে হবে রিজনটাকে। লো লেভেল লাইট থেরাপি ইটস গুড ফর ইয়োর হেয়ার, আপনি এটা নিতে পারেন, উইকলি 2-3 দিন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট লাইট থেরাপি দিলেই সব হবে না, আপনাকে আরও অনেক থেরাপি নিতে হবে, যেটা হচ্ছে কি আপনার সাপ্লিমেন্ট, যেটা হচ্ছে ট্রিটমেন্ট, যেটা হচ্ছে মেডিসিন, যেটা হচ্ছে পিআরপি, আর অনেক 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 কিছু। সো গো টু ইয়োর ডার্মাটোলজিস্ট অ্যান্ড উনি আপনাকে হেল্প করবে।
আজিম সাহেব বলছেন অক্টোবরে আসছি আপনার ক্লিনিকে। ডেফিনেটলি আসবেন, ওয়াই নট, চলে আসেন। জসিম আহমেদ ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভাইয়া। নীলুফা ইয়াসমিন তুলি, থ্যাংক ইউ। আজকে অনেকেই আছে আমার সাথে লাইভে। সুরভি, ফারিয়া সুরভি লিখেছে, what is the proper procedure to cleansing scalp and hair? Proper procedure কি? Proper procedure ওয়াশ করার ক্ষেত্রে ডেফিনেটলি আমি বলবো যে আপনাকে ওয়াশটা এমন করে করতে হবে যাতে স্ক্যাল্পে ময়লা না জমে। এখন আপনি যদি ডেইলি বাইরে যান, মানে বাইরে মিন্স হচ্ছে এমন কোথাও আপনি কাজ করেন যেখানে আপনার অনেক বেশি ধুলাবালি জন্মে, মাথার চুলকালে, অনেক সময় দেখা যায় আঙ্গুলের মধ্যে হচ্ছে আপনার একটা অয়েলি সিক্রেশনের সাথে কালো কালো ময়লার মতো চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একদিন পরপরই শ্যাম্পু করা উচিত। আদারওয়াইজ কিন্তু ময়লা জমে সেখানে অন্য ধরনের একটা প্রবলেম ক্রিয়েট হবে। যারা হচ্ছে কি এমন একটা এনভায়রনমেন্টে থাকেন, যারা এসিতে থাকেন বা বাইরে খুব একটা যেতে হয় না, অনেক বেশি ময়লা হয় না স্ক্যাল্পটা, তাদের ক্ষেত্রে আমি বলবো উইকলি 2 দিন এনাফ শ্যাম্পু করার জন্য। ডেফিনেটলি এমন কোনো শ্যাম্পু ইউজ করবেন যেটাতে অনেক বেশি ক্ষারের পরিমাণ নেই এবং কিছুটা কন্ডিশনিং যুক্ত, কন্ডিশনার যুক্ত শ্যাম্পু। যাদের ড্যান্ড্রাফ আছে তারা উইকলি অ্যাটলিস্ট 2 দিন কিটোকোনাজল 2% যুক্ত যে শ্যাম্পুগুলো আছে সেগুলো ইউজ করেন। বাকি দিনগুলোতে যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি আপনার রেগুলার ইউজের যে শ্যাম্পুটা আছে সেটা ইউজ করেন। অনেকে তেলের যত্নটা, তেল লাগানোর ব্যাপারটাকে জিজ্ঞেস করেন। ওভারনাইট আমি বলবো না কাউকে তেল লাগিয়ে ঘুমাতে হবে। আপনি শ্যাম্পু করতে যাওয়ার আগে 1-1.5 ঘন্টা আপনি একটু অয়েল মাসাজ করে নিতে পারেন, কিংবা তেলটাকে লাগিয়ে রাখতে পারেন যাতে চুলটা একটু সিল্কি এবং একটু কন্ডিশনিং হয়। নট নেসেসারিলি আপনাকে ওভারনাইট অয়েল মাসাজ করতে হবে, রেখে দিতে হবে। অ্যান্ড যতটা কম হেয়ার স্প্রে, হেয়ার জেল ইউজ করেন, হেয়ার ডাই করার প্রসিডিউরগুলো করতে চান বা পার্লারে যে হেয়ারটাকে নিজের মতো করে সাজাতে চান তখন আপনি করেন। সো আজকে কিন্তু অনেক কিছু নিয়ে আমরা কথা বলে ফেলেছি, অনেক সময়ও হয়ে গেছে। আই থিঙ্ক ইটস 1 আওয়ার অলমোস্ট। এরপর যদি কারো কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি আপনারা আমাকে নক করবেন পেজে, কিংবা আমার ক্লিনিকে চলে আসতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে অ্যাসিস্ট করে আপনার ট্রিটমেন্টটা দিলে মনে হয় আপনার জন্য হেল্পফুল হবে। আর আমার মনে হয় আজকের লাইভ থেকে অনেকে অনেক কোয়ারিজের অ্যান্সার পেয়ে গেছেন। কোশ্চেন আসতেই আছে। ভিটামিন ক্যাপসুল কি হেয়ার ডেভেলপমেন্টের জন্য খাওয়া যাবে? ভিটামিন তো খেতে হবে, ক্যাপসুলও সাপ্লিমেন্ট খেতে হয়, বাট কোন ভিটামিনটা খাবেন, কোন ভিটামিনটা ডেফিসিয়েন্সি আছে আপনার, সেটা কিন্তু আপনার ডক্টরই বলতে পারবে। হ্যাঁ, যে কোনো ভিটামিন তো আর আপনার হেয়ারের জন্য দরকার নেই। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মি, অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট উইক অন্য কোনো নতুন টপিক নিয়ে আবার আপনাদের কাছে চলে আসব। এর মধ্যে যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা ডেফিনেটলি আমাকে বলবেন। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, প্রথম থেকেই ভুলে গিয়েছিলাম, যেটা আমাকে আগে বলা উচিত ছিল, যে আমার লাইভ চলাকালে যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট নেন সেক্ষেত্রে কিন্তু কনসালটেশন ফিটা আমরা ফ্রি করে দিচ্ছি। হ্যাঁ, এবং বিভিন্ন ধরনের ট্রিটমেন্টে অনেকগুলো আপনার আমরা ডিসকাউন্ট নিয়ে আসছি, বিকজ সামনে পুজো আছে যেহেতু, সো পুজোর একটা ডিসকাউন্ট আমরা অলরেডি রেডি করে ফেলেছি। চাইলে অনেকেই চলে আসতে পারেন সেটার জন্য। ওকে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।